নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, ছাগল বাবু। ভোরে গড়ের মাঠে হাঁটার নেশা ঠাকুরদা সেই যে ধরিয়ে দিয়ে গেছেন, আজও সেটা ছাড়তে পারিনি। বরঞ্চ যত দিন যাচ্ছে ততই সেটা পেয়ে বসেছে। সকালে এক পেয়ালা গরম চা পেটে না পড়লে অনেকের কাছেই গোটা দিনটা মনে হয় ভুসিমাল। পানের সঙ্গে জর্দা না পেলে অনেকের কাছে বিশ্বব্রহ্মাণ্ড তেতো হয়ে ওঠে। যারা নস্যিখোর বিদেশ বিভূয়ে নস্যি না পেলে চোখে তারা সর্ষে ফুল দেখে। আমরাও তেমনই। কোনো ভোরে কোনো কারণে গড়ের মাঠে বেড়াতে না পারলে আমার কিচ্ছু ভালো লাগে না। মনে হয় চায়ে চিনি কম, ডালে নুন পড়েনি, তরকারি বড্ড বেশি ঝাল, দরকারি বইটই ঠিক জায়গায় নেই, ঘড়িটা ভীষণ স্লো যাচ্ছে। সবাইকার সঙ্গে খিটিমিটি বেঁধে যায়। ভোরবেলার গড়ের মাঠ ভারী মজার মাঠ। জ্যৈষ্ঠ মাসের রাত ভোর ভ্যাপসা গরমে প্রাণ যখন আইঢাই, ভোরে গড়ের মাঠে ঝিরঝির করছে বাতাস। আষাঢ় শ্রাবণের গড়ের মাঠের ঘাসগুলো কি সবুজ, বাচ্চাদের হাসির মতো। আর তারপর যখন আশ্বিন মাসে সারা মাঠটা ঝকঝকে নীল আকাশের আয়নায় নিজেকে দেখে, মুখ টিপে টিপে যেন হাসে। কার্তিক মাস সব ঘাসের নাকে হীরের নোলক। তারপর প্রথম বাতাস দিক বদল করে, তখন আর দক্ষিণ থেকে নয়, উত্তর থেকে। প্রথম বাতাসে গা জুড়িয়ে যায়। প্রথম উত্তরে বাতাস আমার তো ভারী ভালো লাগে। তোমাদেরও লাগবে যদি ভোরে গড়ের মাঠে হাঁটতে চাও। শীত পালাবার পর থেকেই দক্ষিণে হাওয়া ঝড় ঝড় করে গাছের পাতা ঝরে, কাঁধে পড়ে সুরসুরি দেয়। আহ, কি যে আরাম! তারপর তো দোল খেলার শেষে আবার বৈশাখ। গরমের কথা ভেবে লোকজনের মুখ যখন গোমড়া, ভোরের গড়ের মাঠ তখন কিন্তু মুখ টিপে টিপে হাসে। গড়ের মাঠটা জানে গ্রীষ্মের পর আছে বর্ষা, আছে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। যেন বলতে চায়, বাপু হে, অধৈর্য হয়েও না, শুধু ভোরে আমার কাছে এসো, দেখবে কেমন ভালো লাগবে। থাকি ভবানীপুরে। হরিশ মুখার্জি রোড ধরে হাঁটতে হাঁটতে গেলে প্রথমে পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সেখানে তখন খুব ভিড়, অনেক গাড়ি। আর কি সব যে দামি দামি গাড়ি! ভিক্টোরিয়ার মধ্যেকার পায়ে হাঁটা পথগুলোয় আধা বয়সী, মাঝ বয়সী, প্রায় বুড়ো বুড়ি হয়ে আসা মানুষজনে ঠিক ঠিক করছে। বাঙালি বলতে কেউ নেই বললেই চলে। গুজরাটি মারোয়ারিরাই বেশি। কেউ রোগা, কেউ বেদম মোটা, কেউ বা খুবই কাহিল। তাদের টুকরো টুকরো কথা কানে আসে। বাজার কা ভাও, ফরেন এক্সচেঞ্জ, ইম্পোর্ট এক্সপোর্ট, এই ধরনের সব কথা শুনলে ভোরবেলাকার আমেজ আমার কাছে নষ্ট হয়ে যায়। অনেকে আবার মোটর গাড়ি করে ফোল্ডিং চেয়ার টেবিল আর টিফিন ক্যারিয়ার ভরে লুচি, পরোটা, আলুর দম, আচার টাচার নিয়ে আসে। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে আসর জাকিয়ে বসে। গপ গপ করে গেলে তাদের দিকে তাকালে ভারী লজ্জা করে। ভোরের সুর কেটে যায়। তাই যত তাড়াতাড়ি পারি জায়গাটা পেরিয়ে বিড়লাদের প্ল্যানেটারিয়াম ছাড়িয়ে গড়ের মাঠের পূব দিকে হাঁটা পথ ধরি। আর তারপর বাঁদিকের সবুজ ঘাসগুলো চোখ জুড়িয়ে দেয়। ভোরে এখানে যারা বেড়াতে আসে তাদের বেশিরভাগ বেড়ায় না, প্রায় সবাই হন হন করে সোজা তাকিয়ে হাঁটে। এক ভদ্রলোক তো মালকোচা মেরে চপ্পল হাতে নিয়ে ছোটেন, ভাবখানা যেন ট্রেন ধরতে চলেছেন। লেট করলেই ট্রেন ফেল। আমার অত শত তাড়া নেই, ধীরে সুস্থেই হাঁটি। আমার গানের গলা নেই, থাকলে নিশ্চয়ই গুনগুন করতাম। তবে অনেক সময় নানা গানে নানা কলি মনের মধ্যে গুনগুনিয়ে ওঠে। আর মনে মনে গান গাইলে তো কেউ আপত্তি করতে পারে না। যারা সকালে এখানে বেড়াতে আসে তাদের মধ্যে সবচেয়ে আমার যারা সকালে এখানে বেড়াতে আসে
তাদের মধ্যে সবচেয়ে আমার ভালো লাগে প্যারাম্বুলেটরের বাচ্চাদের। কারো মুখে চুষি, কারোর চোখে মিটমিটে হাসি, কেউ কেউ তো আপন মনেই খিলখিলিয়ে ওঠে। তাদের কারুর কোনো তাড়াহুড়ো নেই দেখে প্রাণ যেন হাঁপ ছেড়ে বাঁচে। মনে হয় ওরাই তো গড়ের মাঠে এসেছে সত্যিকারের বেড়াতে। উত্তরমুখ হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের মোড়ে গান্ধীজির স্ট্যাচুর কাছে পৌঁছই। তারপর সেখান থেকে ফিরে দক্ষিণমুখ হাঁটার পালা। হাঁটতে হাঁটতে গড়ের মাঠ যেখানে ফুরিয়ে এসেছে তার কাছে একটা পুকুর পড়ে। কংক্রিটে সাদা রং করা, বেঁটে বেঁটে আর মোটা মোটা রেলিং দিয়ে সেটা ঘেরা। পুকুরটার গা ঘেঁষে বিরাট একটা অশ্বত্থ গাছ হেলে পড়েছে। কত যে তার বয়স কে জানে, হয়তো আমার ঠাকুরদারও ঠাকুরদা। সেটার শেকড়গুলো অতিকায় একটা জন্তুর থাবার মতো জলের দিকে নেমে গেছে। জলে সবসময় বুড়বুড়ি ওঠে, ছোট চক্কর বানায়, তারপর সেই চক্করগুলো ক্রমশ বড় হতে হতে মিলিয়ে যায়। মনে হয় খুদে খুদে মাছ এই কাণ্ডটা ঘটাচ্ছে। অশ্বত্থ গাছের নিচে পুকুর পাড়ে আমি খানিক দাঁড়াই। কাছেই একটা বিহারি তোলা উনুনে ভাঁড়ের চা বানায়। তার কাছে এক ভাঁড় গরম চা কিনে এদিক ওদিক তাকাই। হাঁটা পথের পাশে নেট টাঙিয়ে একদল নাদুস নুদুস পাঞ্জাবি হই হই করে ভলিবল খেলে। যত না খেলে তার চেয়ে অনেক বেশি হাঁক ডাক আর লম্ফঝম্প করে। পুকুরের ওপারে বহু গুজরাটি নানান ধরনের ব্যায়াম করে, কেউ শুয়ে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। দূর থেকে তাদের হাত পা নাড়া দেখতে দেখতে মনে হয় যেন পুতুল নাচ দেখছি। খানিক পরেই প্রায় ঘড়ির কাঁটা মিলিয়ে হাফ প্যান্ট ও গেঞ্জি পরা মোটা সোটা এক ভদ্রলোক স্টিম ইঞ্জিনের মতো হাঁসফাঁস করে ছুটতে ছুটতে আসেন। হাত দুটো দুদিকে কাঁধ বরাবর ছড়ানো, আঙুলগুলো সবসময় এমনভাবে নাড়ান যে দেখলে মনে হয় বিরাট একটা পাখি যেন ওর দানা ঝাপটাচ্ছে। তার নাম জানি না, মনে মনে তার একটা নামকরণ করেছি, উড়ুক্কু মশাই। দেখলেই মনে হয় জেট প্লেনের মতো এই বুঝি তিনি টেক অফ করলেন। সেদিন সে এক কাণ্ড। ফিরতি পথে পুকুর পাড়ে অশ্বত্থ গাছটার নিচে খানিক দাঁড়িয়েছি, পাশ দিয়ে হাঁসফাঁস করতে করতে উড়ুক্কু মশাই সবে হুশ করে বেরিয়ে গেছেন। ভাবছি ভদ্রলোকের ইংরেজিতে একটা নামকরণ করা যায় কিনা, যেমন ধরো ফ্লাইং টর্পেডো। এমন সময় দেখি বিড়লা প্ল্যানেটোরিয়াম ছাড়িয়ে রাস্তা ক্রস করে এক ভদ্রলোক আমার দিকে আসছেন। পরনে তার হাওয়াই শার্ট, খাকি হাফ প্যান্ট, পায়ে খাকি কেটস, এক মুখ চাপদাড়ি, এক মাথা ঝাঁকড়া চুল, চোখে গগলস। ভোরে আবার গগলস কেন? হাতে একটা শেকল, সেই শেকলের সঙ্গে বাঁধা। ভাবছ বুঝি অ্যালসেশিয়ান জাতের কুকুর? মোটেই নয়, জলজ্যান্ত বড়সড় মিশমিশে কালো একটা ছাগল। ছাগল নয়, ছাগলি। এত বছর মর্নিং ওয়াক করতে এখানে এসেছি, কিন্তু এরকম আজব দৃশ্য কখনো চোখে পড়েনি। ছাগল সমেত ভদ্রলোক গটমট করে সোজা আমার কাছে এসে কটমট করে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। তারপর ফাটা কাশির মতো খ্যানখ্যানে গলায় প্রশ্ন করলেন, আমার সঙ্গে ছাগল দেখে মিচকি হাসছ কেন হে ছোকরা? আমি লোকটা এমনিতে যাকে বলে গো বেচারা ভালো মানুষ ধরনের, কারোর সাথে পাঁচে থাকতে চাই না, কিন্তু অপরিচিত কেউ আমাকে আচমকা ছোকরা টোকরা বললে, তুমি তুমি করলে হাড় পিত্তি জ্বলে যায়। তাই বেশ কড়া সুরেই বললাম, মোটেই মিচকি হাসিনি, ছাগল নিয়ে যেখানে চলেছেন যান, আর একটা কথা, ভবিষ্যতে আমাকে ছোকরা ছোকরা আর তুমি তুমি করবেন না, কথা বলতে হলে ভালোভাবে বলবেন। আমার কথা শুনে ছাগলবাবু তেড়ে আসবেন বলে মনে মনে তৈরিই ছিলাম, কিন্তু আমাকে একেবারে অবাক করে গলা ফাটিয়ে হেসে উঠে বললেন, ভেরি গুড ইয়াং ম্যান, তোমার স্পিরিট দেখে খুব খুশি হলাম। আমার চেয়ে তুমি অনেক ছোট, তাই আপনি আপনি বলতে পারবো না। আই হোপ কোনো অফেন্স নেবে না।
আসলে কথাটা কি জানো, কুকুর নিয়ে বেড়াতে বেরোলে কেউ হাসে না, কিন্তু ছাগল নিয়ে আমাকে বেড়াতে দেখলেই লোকে হাসে। তাই টেম্পারটা খিচিয়ে থাকে। বেটারা একবারও ভেবে দেখে না কুকুরের চেয়ে ছাগল অনেক বেশি উপকারী জীব। কুকুর তো শুধু খায় দায় ঘুমায় আর ঘেউ ঘেউ করে, কিন্তু ছাগলের জন্য দুধ মাংস রুটি কিনতে হয় না। এটো কাটা যাই দাও তাই সোনামুখ করে খায়। বেয়ারা সময় ব্যয় করে বিরক্ত করে না, আর প্রতিদানে দেয় দুধ। সেটা তো অমৃতের মতো উপকারী। ছাগল বাবুর উপর প্রথম যতটা চটেছিলাম, তার কথাগুলো শুনে এখন তার চেয়ে বেশি থতমত খেয়ে গেলাম। বাস্তবিকই কথাগুলো যাকে বলে অরিজিনাল থিঙ্কিং, রীতিমতো ভাববার মতো। উত্তরে কি বলবো ভেবে না পেয়ে যখন আমতা আমতা করছি, তিনি তখন ডান হাত থেকে ছাগলের শেকলটা বাঁ হাতে নিয়ে ডান হাতের তর্জনী আমার নাকের সামনে নাড়াতে নাড়াতে বলে চললেন, আরও অনেক কথা ছাগলের ফেবারে আছে। প্রথমেই বলি, ছাগলের কাছে পার্সোনালি আমি ভীষণ কৃতজ্ঞ। কেননা ভোরে উঠে 2 পেয়ালা গরম চা পেটে না পড়লে শরীরে একেবারে জুত পাই না। তা অত সকালে দুধ পাই কোথায়? হরিণ খাটার বোতলের দুধ আসতে তো বেলা হয়ে যায়। তাও মাঝে মাঝে কামাই, মাঝে মধ্যে জাল দিতে গেলেই ছানা কাটে। ঠিকে ঝিটাকে খোসামত করে মরি। এদিক ওদিক থেকে গোয়ালাদের কাছে গরুর দুধ কিনে আনতে তো সে বেটির কি টেম্পার! তোমার জন্য দুধ আনবো না বাসন মাজবো, আমার অত টাইম নেই। সমস্যা সমস্যা। হঠাৎ একদিন খুব ভোরে কাকপক্ষীটি যখন ডাকছে না, আইডিয়াটা মাথায় এসে গেল। ভোরবেলাতেই ভালো ভালো আইডিয়া মাথায় আসে। আমি কাজের মানুষ, যেমনি ভাবা তেমনি কাজ। আমার জীবনের মোটো ডু ইট নাও, সময় নষ্ট করো না। সঙ্গে সঙ্গে সেই ঝি বেটিকে বিদেয় করে ছাগলটাকে কিনলাম, আর যদুবাবুর বাজার থেকে আনলাম 1 তাড়া কলাপাতা। এখন আমার চায়ের দুধ, বাসন মাজার প্রবলেম সব কিছু সলভড। রাত থাকতে চ্যাকচক করে খানিকটা দুধ দিয়ে চা বানাই, কলাপাতায় ভাত খাই, এঁটো কলাপাতাগুলো ছাগলকে খাওয়াই। ব্যাস, একেবারে যাকে বলে ঝাড়া হাত পা। মনে মনে ছাগলবাবুর বুদ্ধিতে যখন রীতিমতো তারিফ করতে শুরু করে দিয়েছি, এমন সময় বুক পকেট থেকে একটা বিড়ি আর প্যান্টের পকেট থেকে একটা দেশলাই বার করে ফস করে তিনি ধরালেন। তারপর গোটা 2 মুখম টান দিয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ধাঁ করে প্রশ্ন করলেন, তা ইয়াং ম্যান, কি করা হয়? বেশ লজ্জা লজ্জা বাঁধো বাঁধো গলায় বললাম, বিশেষ কিছু নয়, এই মানে সামান্য লিখি টিখি, মানে চেষ্টা করি। আমার কথাগুলো প্রায় লুফে নিয়ে ছাগলবাবু বলে চললেন, ভেরি গুড, মানে ক্রিয়েটিভ আর্টিস্ট। দেখে মনে হচ্ছে পদ্য টদ্যর দিকেই ঝোঁকটা বেশি। তাহলে তোমাদের গুরুদেব রবি ঠাকুরের কথাতেই আসা যাক। আমার একটা থিওরি আছে, রবি ঠাকুর দাড়ি না রাখলে হাজার হাজার পদ্য বানাবার টাইমই পেতেন না। সকালে দাড়ি কামাবার ঝামেলা অনেক। গরম জল করো রে, সেফটি রেজারের সেট বার করো রে, গালে সাবান ঘষো রে, একবার সোজা একবার উল্টো কামাও রে। তাড়াহুড়ো করলেই ব্লেডে গাল কাটবে, তখন আবার ডেটল ডেটল করে হন্যে হয়ে ছোট রে। সময়ের এই অপব্যয়ের কথাটা রবি ঠাকুর বুঝেছিলেন, তাই দাড়ি রেখে ভোরের দামি সময় বাঁচিয়েছিলেন, আর সেই সময়টা খরচ করেছিলেন দাড়ি না কামিয়ে পদ্য টদ্য বানিয়ে। ছাগলবাবু তার নিভে যাওয়া বিড়িটা আবার ফস করে দেশলাই জেলে ধরিয়ে গুলি ছুটে যাওয়া 2 নলা বন্দুকের মতো 2 নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এদিক ওদিক তাকাতে লাগলেন। এমন সময় 10-12 বছরের একটি পাঞ্জাবি ছেলে দৌড়ে গলদঘর্ম হয়ে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে দাঁড়ালো। দৌড়োদৌড়ি সেরে রোজই এই পুকুর পাড়ে অশ্বত্থতলায় সে জিরিয়ে নেয়। অমন মোটাসোটা ছেলে আমি দেখিনি। পরনে তার জাঙ্গিয়ার মতো ছোট্ট একটা হাফ প্যান্ট, গায়ে হাত কাটা গেঞ্জি। দেখলেই ভয় হয় যে কোনো মুহূর্তে প্যান্ট গেঞ্জি ফেটে তার থলথলে শরীরটা বেরিয়ে পড়বে।
তার গায়ের রং টুকটুকে গোলাপি। চাউনিটা কেমন যেন অসহায় অসহায়। মেদ কমাবার জন্য তার বাবা মা প্রত্যহ তাকে এখানে ৮ ঘন্টা দৌড়তে বলেছে। দৌড়াদৌড়ি সেরে এখানে জিরিয়ে ভীরু ভীরু চোখে এদিক ওদিক তাকিয়ে একবার চা কিনে সে খায়। আমার বুঝতে বাকি নেই তার এই চা খাওয়া একেবারে লুকিয়ে খাওয়া। বেচারাকে দেখে আমার ভারী মায়া হয়। আমার সঙ্গে ছাগলবাবুকে দেখে ভীষণ অবাক হয়ে সে হাঁসফাঁস করতে লাগলো। ছাগলবাবু বেশ গলা চড়িয়ে আবার বক্তৃতা শুরু করলেন। আগেই বলেছি, ছাগল দুধ খেলে মাথা সাফ হয়, শরীরে শক্তি বাড়ে। কথাগুলো যে 100% সত্যি নিজেকে দিয়ে সেটা বুঝেছি। মাত্র তো 6 মাস হলো ছাগলটার দুধ খাচ্ছি। মাথা যে কীরকম সাফ হয়ে গেছে, কত রকম অরিজিনাল আইডিয়া যে মাথায় আসে। আশা করি ইতিমধ্যেই তার কিছু কিছু স্যাম্পেল পেয়েছো। আর শক্তি, তোমাদের মতো যে কোনো ইয়াং ম্যানকে আমি এখন বাজি ধরে পাঞ্জায় ঘায়েল করতে পারি। আর জানো বডি ওয়েট, এই 2 মাসে আমার 10 কিলো ওজন বেড়েছে। ছাগলের মাংসের দর আজকাল কিলো পিছু 12 টাকা করে হাঁকে। তাহলে মানুষের মাংসের দর নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি। তবেই হিসেব করে নাও 6 মাস আগের চেয়ে এখন আমার ভ্যালুয়েশনটা কতটা বেড়েছে। ছাগলবাবুর বক্তৃতার এখানটায় বাধা না দিয়ে পারলাম না। বললাম, আপনার কথা শুনে তো মনে হয় মানুষের চেয়ে ছাগল অনেক বেশি উপকারী প্রাণী। তাহলে ছাগলের চেয়ে মানুষের মাংসের দাম বেশি হবে কেন? আমার প্রশ্নে গলা ফাটিয়ে হেসে তিনি বললেন, আমার কথার মেন পয়েন্টটাই ধরতে পারোনি ইয়াংম্যান। এটা হলো আত্মার কথা, পরমাত্মার কথা। ভারী জটিল, মাংসের কথা নয়। নিয়মিত ছাগল দুধ খাও, তাহলেই ক্রমশ ব্যাপারটা পরিষ্কার হয়ে আসবে। তারপর কথাবার্তা নেই, আচমকা সেই পাঞ্জাবি ছেলেটির একটা হাত খামচে ধরে বললেন, কিরে বেটা, কাগজ চাস? সে বেচারা থতমত খেয়ে বলল, জি। তবে আয়। ছাগলবাবু ছেলেটার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে গড়ের মাঠে নামালেন। তারপর বললেন, এখানে ডিগবাজি খা। ছেলেটা কি যে করবে ভেবে পেল না। ভারী অসহায় চোখে আমার দিকে তাকালো। বললাম, বাচ্চাটাকে ছেড়ে দিন মশাই। হা হা করে হেসে তিনি বললেন, ছাগলকে ছাগল করে তোলার চেয়ে দেখছি মানুষকে মানুষ করে তোলা বেশি শক্ত কাজ। আবার অদ্ভুত হিন্দিতে তিনি বলে চললেন, জানিস রে বেটা, ডিগবাজি কো ক্যা মানে হে? একঠো শব্দ নেই, दोठो शब्द। एक ठो इंग्लिश, दूसरा हिंदी बोलो, उर्दू बोलो, क्या बात। बाजी माने का बात पिछले जानाऊंगी। पहला बात डिग, इंग्लिश में डिग माने खोड़ो, खोड़ चलो। अभी এখন तुमको सिर से बाई योर हेड जमीन को खोदना शुरू करो। এই সে। ছেলেটা গড়ের মাঠের ঘাসে তখন তার মাথা ঠেকিয়ে প্রাণপণে ঘষে চলেছে। ছাগলবাবু তাকে সাহায্য করলেন। তার পা দুটো পিছন থেকে শূন্যে তুলে সামনের দিকে আছড়ে দিলেন। তারপর একমুখ হেসে বললেন, বাস রে, সাব্বাস, বাজি মাত, তুম ডিগবাজি খায়া আভি। এই হামার ছাগলের আধ ভাঁড় দুধ পিলেও 5 রুপিয়া। ছেলেটা তার ঠাসা জাঙ্গিয়া প্যান্টের হিপ পকেট থেকে বহু কষ্টে হিঁচড়ে মানিব্যাগটা তুলে একটা 5 টাকার নোট বার করল। ছাগলবাবু চাওয়ালার ছোট্ট একটা ভাঁড় 2 পয়সা দিয়ে কিনে ছাগলটার দুধ দুয়ে ছেলেটাকে খেতে দিলেন। ছেলেটা ঢকঢক করে গিলল। তিনি বললেন, কি রে বেটা, তাগত লাগতা? ডান হাতের কনুই দিয়ে ঠোঁট মুছে ছেলেটা বলল, ইয়েস স্যার। ততক্ষণে যেসব নাদুস নুদুস চেহারার পাঞ্জাবিরা ভলিবল খেলতে এসেছিল তাদের খেলা শেষ হয়েছে। যে যার স্কুটারে বাড়ি ফেরবার জন্য তৈরি হচ্ছিল। ছাগলবাবুর বক্তৃতা, পাঞ্জাবি ছেলেটার ডিগবাজি,
ইত্যাদি দেখে কিন্তু সবাই বাড়ি না ফিরে আমাদের তখন ঘিরে দাঁড়িয়েছে। অন্তত 10-12 জনের হাতে তখন 5 টাকার নোট। সবাই তাগত চায়। চাওয়ালা দুহাত ভরে মাটির ভাঁড় ধরে হাজির। আজ ভোরে চা বিক্রির চেয়ে ভাঁড় বিক্রি তার কাছে অনেক বেশি লাভজনক বলে মনে হলো। ছাগলবাবু জনা পাঁচেকের হাতে আধখুরি করে দুধ দিলেন। শট করে অন্তত 6টা 5 টাকার নোট তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন। তখনও আরও জনা 10 ভলিবল খেলোয়াড় 5 টাকার নোট উঁচিয়ে। এমন সময় সে এক কাণ্ড। হঠাৎ দেখি বিড়লা প্ল্যানেটোরিয়াম ছাড়িয়ে জনা 7 লোক, মাথায় লাল গামছা বাঁধা, বেটে বেটে লাঠি ঘোরাতে আমাদের দিকে দৌড়ে আসছে। ছাগলবাবু মুহূর্তের জন্য তাদের দিকে তাকালেন। তারপর ভলিবল খেলোয়াড়রা যে 5 টাকার নোটগুলি বার করেছিল সেগুলো খপ করে তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন। আমার হাতে ছাগলটার শেকল ধরিয়ে বললেন, 1 সেকেন্ড ইয়াংম্যান, আমি আসছি, 1 সেকেন্ড, একটা পেমেন্ট করতে হবে। এক দৌড়ে তিনি ছুটে গেলেন চৌরঙ্গিতে। একটা মিনি বাস দাঁড়ালো, তিনি উঠলেন, আর চক্ষের নিমেষে মিনি বাসটা এসপ্ল্যানেডের দিকে উধাও হয়ে গেল। ততক্ষণে মাথায় লাল গামছা জড়ানো লাঠি সমেত ঘোরানো লোকগুলো আমাকে ছেঁকে ধরেছে। ছাগলের শেকল সমেত আমার হাতটা চেপে ধরে চেঁচাচ্ছে, আরে তুম কন হো? কবিতা তখন আমার মন থেকে উবে গেছে। বললাম, আমি কেউ নই, ছাগলটাও আমার নয়, আমি রোজ আসি এখানে মর্নিং ওয়াক করতে। মাথায় লাল গামছা বাঁধা একটা লোক আমার হাত থেকে ছাগলের শেকলটা ছিনিয়ে নিয়ে বলল, আরে ছোড় দো, এ তো মৌমিক বাবু, হর রোজ দেখতা, চোরটা তো ভাগালবা। বললাম, লোকটার গালে গালপাট্টা দাড়ি, চোখে গগলস। ছাগলটার মাথায় হাত বোলাতে আর একজন বললে, সব ঝুঠে, দাড়ি ঝুট, গগলস ঝুট। আমি সামান্য যা লিখি তার মধ্যে আর যাই থাকুক কোনো উপদেশ থাকে না, কিন্তু এই কাহিনীতে আছে। ভোরের গড়ের মাঠে বেড়াতে গিয়ে ছাগল সমেত কাউকে যদি দেখো, তবে তার কাছ থেকে অন্তত সহস্র হাত দূরে থাকবে। শুনছিলেন কামাক্ষী প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, ছাগলবাবু। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।